আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমরা আজকে ভেক্টর অধ্যায় নিয়ে আলোচনা করব। ভেক্টর অধ্যায়ের আমরা ভেক্টর বিভাজন নিয়ে বিস্তারিত আলোচনা করব। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ হাবিবুল বাশার, লেকচারার ফিজিক্স। তো আমরা শুরু করি ভেক্টর অধ্যায়ের আজকের আলোচনা। তো আমরা গত ক্লাসে সামান্তরিক সূত্র নিয়ে আলোচনা করেছিলাম। সামান্তরিক সূত্রের জন্য বিভিন্ন কন্ডিশন আমরা কথা আলোচনা করেছিলাম। বিভিন্ন কন্ডিশন সামান্তরিক সূত্রের লব্ধির মান এবং দিক আমরা আ মান এবং দিক নির্ণয়ের জন্য আমরা করেছিলাম। সেক্ষেত্রে আমরা লব্ধির মানের জন্য যেটা পেয়েছিলাম সূত্র সেটা হচ্ছে R √p² + q² + 2pq cos আলফা এবং দিকের জন্য পেয়েছিলাম tan θ q sin আলফা / p + q cos আলফা। তো আমরা এখানে একটা বলেছিলাম যার সাথে কোণ হবে যদি p এর সাথে আ আমরা দিক নির্ণয় করি, p এর সাথে দিক নির্ণয় করি তাহলে যার সাথে থিটা হবে, থিটা কোণ হবে সেটা নিচে সিঙ্গেল বসবে এবং আমরা tan θ মনে রাখার জন্য sin বাই cos। তো আমরা এখানে কয়েকটা কন্ডিশন আমরা এপ্লাই করেছিলাম। যদি আলফা p এবং q এর মধ্যবর্তী কোণটা হচ্ছে আলফা, p এবং q এর মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। আলফা যদি 0 ডিগ্রি হয় তাহলে R = p + q। এটা হচ্ছে লব্ধির সর্বোচ্চ মান এবং আলফা যদি 180 ডিগ্রি হয় তাহলে R = p ডিফারেন্স q। আমরা চিহ্নটাকে বলেছিলাম কি ডিফারেন্স। এক্ষেত্রে যদি p > q হয় তাহলে আমরা বলতে পারি p - q। আবার যদি q p হয় তাহলে আমরা বলতে পারি q - p। আলফা যদি 90 ডিগ্রি হয় তাহলে আমরা R = √p² + q এবং প্রত্যেকটার জন্য আমরা দিকের কোন দিক হবে সেটা ব্যাখ্যা করেছিলাম। তো আরেকটা কন্ডিশন আমরা গত ক্লাসে সেটা আলোচনা করিনি। এছাড়াও আমরা আরো ২ টা কন্ডিশন আলোচনা করেছিলাম। সেটা গত ক্লাসে লেকচার থেকে তোমরা দেখে নিতে পারো। আজকে আমরা একটা নতুন কন্ডিশন যদি p এবং q সমান হয়, p এবং q সমান হয় তাহলে R = 2p cos আলফা মানে আলফা হাফ আলফা আরকি, আলফা/2। তো আমরা এই প্রতিপাদনটা আজকে একটু দেখাবো। তো এখানে আমরা একটা বিষয় তোমাদেরকে একটু বলার চেষ্টা করছি সেটা হচ্ছে এই সামান্তরিক সূত্রের কনসেপ্টের মাধ্যমে আমরা আমাদের অলরেডি প্রাবল্যের প্রবলেম গুলো সলভ করা শুরু করেছি। তো এক্ষেত্রে তোমরা এখানে আমরা সামান্তরিক সূত্রটা p এবং q এর মধ্যে রিপ্রেজেন্ট করছি এবং এর মধ্যে লব্ধি হচ্ছে r। তো তোমরা সামান্তরিক সূত্রের কনসেপ্টটা এটা অন্য মাধ্যমেও যাতে আমরা করতে পারি। যেমন সামান্তরিক সূত্র যদি আমরা u, v এবং w দ্বারা প্রকাশ করি তাহলে কি পাবো? তো আমরা এই ক্ষেত্রে দেখব হচ্ছে তো আমরা দেখতে পাচ্ছি হচ্ছে আ এক্ষেত্রে সামান্তরিক সূত্র, বেগের সামান্তরিক সূত্র। এই সামান্তরিক সূত্রের প্রবলেম আমরা আ ম্যাথের মধ্যেও সেকেন্ড ইয়ারে করব। দেখবা যে হচ্ছে এই সামান্তরিক সূত্রের সাহায্যে নৌকার প্রচুর অঙ্ক তোমাকে করতে হবে। তো এক্ষেত্রে আমরা দেখছি হচ্ছে সামান্তরিক সূত্রের সাহায্যে আমরা যদি uv এর মাধ্যমে সামান্তরিক সূত্রকে প্রকাশ করি তাইলে আমরা কি পাচ্ছি? এখানে একটু দেখো তাহলে uv তাহলে এক্ষেত্রে লব্ধির মান এই যে দেখো লব্ধির মান w এক্ষেত্রে হচ্ছে u হচ্ছে p এর রেসপেক্টে, v হচ্ছে তোমার q এর রেসপেক্টে আর লব্ধিটা। এখানে এখানেও v হতে পারে, এখানেও u হতে পারে। এটা কোনো সমস্যা না। তো আমরা সেটা দেখছি লব্ধির মান w = √u² + v² + 2 uv cos আলফা tan θ। এক্ষেত্রে tan θ = v sin আলফা। সেক্ষেত্রে দেখো ইউ এর সাথে থিটা হচ্ছে ইউ এর সাথে আমরা লব্ধি নির্ণয় করছি সেজন্য ইউ কি হচ্ছে নিচে একা বসছে আর tan থিটা হলো sin আলফা বাই cos আলফা আমরা যেটা বলছিলাম সে একই কন্ডিশন আলফা যদি 0 হয় আলফা যদি 180 ডিগ্রি আলফা 90 ডিগ্রি হয় এবং ইউভি যদি সমান হয় তাহলে তার জন্য এই সমীকরণটা পাবো। তো এই ক্ষেত্রে আমি আরেকটু বলে রাখি তোমাদেরকে যেটা হচ্ছে গিয়া তুমি এই সামান্তরিক সূত্র এফ দ্বারাও তোমাকে প্র্যাকটিস করতে হবে কারণ অলরেডি তোমরা যদি বলো f ইকুয়াল টু কি হবে f হচ্ছে লব্ধি ভেক্টর এখন f1 f2 এখানে যদি তুমি f1 দাও আমি দেখাচ্ছি এটা f1 এটা হচ্ছে f2 দুইটা ভেক্টর তাহলে কি হবে তাহলে তুমি যেটা পাবা f1 স্কয়ার প্লাস f2 স্কয়ার প্লাস 2f1 ইনটু f2 cos আলফা আলফা হচ্ছে f1 f2 এর মধ্যে একইভাবে থিটা থিটা ইকুয়াল টু তখন কি হবে tan ইনভার্স
ঠিক আছে? এখন তোমাকে এটা যেহেতু আমরা F1 চিন্তা করেছি, তাহলে F1 নিচে একা বসবে। এখানে F1 থাকবে। খেয়াল করো, এটা আমাদের বারবারই বলছি। তাহলে F2 cos আলফা, উপরে হচ্ছে F2 cos আলফা, উপরে হচ্ছে F1 sin আলফা। F1 sin আলফা, কারণ tan theta is equal to sin cos। তো আমরা এই অংশটা দেখলাম। এখন আমরা যেটা হচ্ছে ওই প্রতিপাদনটা একটু দেখার চেষ্টা করি। আমরা পরের স্লাইডে যাই। যদি ভেক্টর দ্বয় সমান হলে, দুইটা ভেক্টর পি এবং কিউ যদি সমান হয়, তাহলে আমরা কি পাবো? তাহলে দেখি হচ্ছে আর ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস 2p ইন্টু পি কজ আলফা। সেক্ষেত্রে কি হবে? আর ইজ ইকুয়াল টু, তাহলে আমরা এক্ষেত্রে দেখো এই পি স্কোয়ার এবং এই পি স্কোয়ার মিলে কত হবে? 2p স্কোয়ার। এক্ষেত্রে এই যে 2p স্কোয়ার, আর এখানে এটাও কি হবে? 2p স্কোয়ার। যদি আমরা কমন নেই 2p স্কোয়ার, তাহলে 2p স্কোয়ার 1 প্লাস কজ আলফা। তা আমরা জানি 1 প্লাস কজ আলফা ইজ ইকুয়াল টু, এটা এরকম 1 প্লাস কজ স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু 2 কজ স্কোয়ার আলফা। এই সূত্র আছে, তো আমরা এটা যদি এই সূত্রটাকে লিখি একটু, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আর ইজ ইকুয়াল টু 2p স্কোয়ার 2 কজ স্কোয়ার আলফা বাই 2। তো এক্ষেত্রে আমরা যেটা হচ্ছে 2 ইন্টু 2 যদি গুণ করি, তাহলে আমরা পাবো 4p স্কোয়ার। সেক্ষেত্রে এটা হয়ে যাবে রুট 4p স্কোয়ার কজ স্কোয়ার আলফা বাই 2। তাহলে আর ইজ ইকুয়াল টু 2p কজ আলফা বাই 2। আমরা একটু আগেই এটা দেখেছিলাম। যদি আলফা, তাহলে কি আমরা বলতে পারি, যদি পি এবং কিউ সমান হয়, পি এবং কিউ একইভাবে তুমি যদি, আচ্ছা আমরা পি আর কিউ না লিখে ইউ এবং ভি যদি সমান হয়, তাহলে কি হবে? এক্ষেত্রে ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি হবে? 2 ভি স্কোয়ার বাই ইউ স্কোয়ার, যাই বলো 2u স্কোয়ার কস, সরি 2u, সরি 2u কস আলফা বাই 2। আমরা সামান্তরিক সূত্রের এই প্রবলেমটা, এই অধ্যায়ে আমরা দুইটা জিনিস খুব গুরুত্ব সহকারে শিখবো। সেটা হচ্ছে সামান্তরিক সূত্র প্লাস ভেক্টর বিভাজন। এই দুইটা জিনিসই হচ্ছে আমাদের জন্য বেশি বেশি চ্যালেঞ্জ। কারণ হচ্ছে এগুলোর কনসেপ্ট যদি আমাদের ক্লিয়ার হয়, তাহলে আমরা অন্যান্য অধ্যায়ে এই বিষয়গুলো পাবো। তো আমরা আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করবার জন্য মানে প্রথমে বলেছিলাম, আমরা এখন ভেক্টর বিভাজন নিয়ে আলোচনা শুরু করছি। ভেক্টর বিভাজন, যেটাকে আমরা বলছি রেজুলেশন অফ ভেক্টর, ইংরেজি টার্মগুলো একটু মনে রাখতে হবে। রেজুলেশন অফ ভেক্টর। কারণ তোমরা যদি মনে করো যে এর বাইরেও যদি তোমরা চিন্তা করো যে আমরা আরো বেশি বেশি পড়তে চাই, জানতে চাই, অনলাইনে এখন ইউটিউবে অনেক অনেক ভিডিও আছে, সেগুলো থেকে তোমরা দেখতে পারো। তো আমরা রেজুলেশন অফ ভেক্টর সার্চ দিলেও পাবো, ভেক্টর বিভাজন সার্চ দিলেও পাবো। তো আমরা ভেক্টর বিভাজন, একটা ভেক্টরকে দুইটা, দুই বা ততোধিক ভেক্টর রাশিতে বিভক্ত করার পদ্ধতিকে ভেক্টর বিভাজন বলে। আর এই যে উপাংশ, আমরা ভেক্টর বিভাজনের ক্ষেত্রে উপাংশ, বাংলায় ইংরেজিতে এটাকে আমরা বলছি কম্পোনেন্ট। কম্পোনেন্ট হচ্ছে উপাংশ। একটা ভেক্টর রাশিকে দুই বা ততোধিক ভেক্টর রাশিতে বিভক্ত করার পদ্ধতিকে আমরা ভেক্টর বিভাজন বলছি। বিভাজিত অংশগুলোকে মূল ভেক্টরের উপাংশ বলে। তো আমরা এক্ষেত্রে যেমন অলরেডি এইগুলা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। তোমাদের মনে হবে যে না, মানে ফরমালি আলোচনা করিনি। আমরা কিন্তু গত ক্লাসে ভেক্টর বিভাজনের মূল কনসেপ্ট আমরা দিয়ে দিয়েছি। যেমন আর একটা ভেক্টর, এই ভেক্টরকে আমরা যদি উপাংশে বিভাজিত করতে চাই, তাহলে দেখো আর এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, এই ভেক্টরটাকে আমরা দুইটা উপাংশে বিভাজিত করব। তাহলে আমরা এই দিকে আর এই দিকে যদি করতে চাই, তাহলে দেখো এক্ষেত্রে ও এ এটাকে এক্স দ্বারা প্রকাশ করছে এবং ও ভি এটা ওয়াই দ্বারা প্রকাশ করছে। আমরা এই ও ভি কে এসি দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে যাবে। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হবে? এইটা আমাদের যদি আমরা দেখি, এই বাহুটা হচ্ছে আমাদের কি? ভূমি। এইটা হচ্ছে আমাদের লম্ব, এটা লম্ব। তাহলে আমরা যেটা বলেছিলাম, ভূমি ইজ ইকুয়াল টু অতিভুজ কস থিটা, লম্ব ইজ ইকুয়াল টু অতিভুজ সাইন থিটা। এখন যদি তুমি এই বিষয়টা একটু দেখো, তাহলে আমরা যদি চিন্তা করি এক্স ইজুকাল টু কি হবে? এক্স বা ও এ ইজুকাল টু কি হবে? আর। এক্ষেত্রে আমাদের যে ভেক্টরটাকে, আর ভেক্টরটাকে আমরা বিভাজন বিভাজন করতে চাচ্ছি, তাহলে এক্স ভেক্টর ইজুকাল বা এক্স ইজুকাল টু আর কি হবে? এই যে এইটা যেহেতু আলফা, তাহলে আর কজ আলফা হবে। আর যদি এই আমরা এই ভেক্টরটা অথবা ওভি ভেক্টরটাকে চিন্তা করি, তাহলে ওভি ইজুকাল টু কি হবে? আর সাইন আলফা। এই সম্পর্কে আমরা আরো বিস্তারিত আলোচনা করব।
ওকে, আমরা এখন দেখি তাহলে x ইজ ইকুয়াল টু r cos থিটা, y ইজ ইকুয়াল টু r সরি আলফা, y ইজ ইকুয়াল টু r sin আলফা। তো জাস্ট লম্ব ইজ ইকুয়াল টু অতিভুজ cos থিটা, ভূমি ইজ ইকুয়াল টু অতিভুজ sin থিটা। ইভেন এই একই ঘটনা পোলার স্থানাঙ্ক কার্তেশীয় স্থানাঙ্ক সম্পর্কের মাধ্যমে এই যে এটাকে x ইজ ইকুয়াল টু, এটাকে যদি স্মল r তুমি চিন্তা করো, এটাকে যদি তুমি স্মল r চিন্তা করো, তাহলে x ইজ ইকুয়াল টু কি হবে, r cos থিটা হবে। x ইজ ইকুয়াল টু r cos থিটা হবে। y ইজ ইকুয়াল টু, এটাকে আমরা y চিন্তা করি, তাহলে y ইজ ইকুয়াল টু কি হবে, r sin থিটা। তো আমরা এই বিষয়গুলা দেখলাম আর কি। তো আমরা একটু আগাবো, সামনে যাই। আমরা এই অংশটা খুবই খুবই খেয়াল করে এই অংশটা আমরা একটু দেখব। তো তোমরা খুবই ভেক্টর বিভাজন খেয়াল করো, ভেক্টর বিভাজনের এই অংশটা আমি বলছি। এটা একটা সূত্রের মতো বাংলায় মনে রাখবা। এটা মনে রাখলে তোমার জন্য যে কোনো ভেক্টরের বিভাজন করার জন্য খুব সুবিধা হবে। আমি অনেকগুলা কথা বাংলায় বলি এবং এগুলো বলি ঠোঁটস্থ রাখতে। তো আমরা বলছি হচ্ছে কোনো ভেক্টরের যে কোনো দিকে উপাংশ সমান সমান কি মূল ভেক্টর ইনটু মূল ভেক্টর এবং ওই দিকের মধ্যবর্তী কোণের কোসাইন। কথাটা একটু হিজিবিজি মনে হবে, কিন্তু আস্তে আস্তে সময় সাপেক্ষে তোমার কাছে এটা পরবর্তীতে আর একটু ক্লিয়ার হয়ে যাবে। আমি বলছি কোনো একটা ভেক্টরের যে কোনো দিকে উপাংশের মান, উপাংশ মানে অংশ, কোনো একটা ভেক্টরের যে কোনো দিকে উপাংশের মান সমান সমান কি হবে, মূল ভেক্টর ইনটু মূল ভেক্টর এবং ওই দিকের মধ্যবর্তী কোণের কোসাইন। আমরা একটু ছবির মাধ্যমে দেখি। এফ একটা ভেক্টর, তো আমরা এক্স অক্ষের দিকে এই এফ ভেক্টরের একটা যে কোনো দিকে এক্স অক্ষ বরাবর এই ভেক্টর একটা উপাংশ, তাহলে এই দিক বরাবর এর উপাংশের মান কত হবে? এক্ষেত্রে মূল ভেক্টর হচ্ছে এফ, খেয়াল করো মূল ভেক্টর হচ্ছে এফ, মূল ভেক্টর এবং ওই দিকের মধ্যবর্তী কোণ হচ্ছে গিয়া কি, থিটা। মূল ভেক্টর এবং ওই দিকের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা, তার কোসাইন দেখো, তাহলে থিটা এর কোসাইন। আবার এদিকে আমরা দেখি, দেখো আমরা এই দিক বরাবর হচ্ছে আমরা যদি চিন্তা করি, এই দিক বরাবর হচ্ছে তার কি হচ্ছে, মূল ভেক্টর হচ্ছে গিয়ে কি এফ, মধ্যবর্তী কোণ হচ্ছে ফাই, তার কোসাইন। তা আমরা আবার যদি দেখি এইখানে দেখো ফাই ইজুকাল টু কত বলছি আমরা, 90 ডিগ্রি মাইনাস থিটা। আবার একটু খেয়াল করো, ফাইটাকে আমরা বলছি 90 ডিগ্রি মাইনাস থিটা। তাইলে কি হচ্ছে, আমরা যদি বলি এই 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 ক্ষেত্রে আমরা যদি ওই দিক বরাবর উপাংশের মান বিবেচনা করি, তাহলে আমরা কি পাবো, এফ কজ 90 ডিগ্রি মাইনাস থিটা। এফ হচ্ছে মূল ভেক্টর, 90 ডিগ্রি মাইনাস থিটা হচ্ছে গিয়া মূল ভেক্টর এবং ওই দিকের মধ্যবর্তী কোণ আর কস। মূল ভেক্টর ইনটু মূল ভেক্টর এবং ওই দিকের মধ্যবর্তী কোণের কোসাইন। তাহলে আমরা জানি এফ কস 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কি, এফ সাইন থিটা। খেয়াল করো আমরা এর আগে ভেক্টর বিভাজনের মধ্যে দেখো উলম্ব উপাংশ এবং অনুভূমিক উপাংশ করেছিলাম। সেক্ষেত্রে আমরা সরাসরি উলম্ব উপাংশকে এফ সাইন থিটা বলেছিলাম এবং অনুভূমিক উপাংশ এফ কস থিটা। কিন্তু বাট এইটা হচ্ছে ফান্ডামেন্টাল জিনিস, এর মাধ্যমে আমরা সরি ভেক্টরের বিভাজনটা দেখছি। তাহলে আমরা এখন দেখো এই থিটাকে আবার একটু খেয়াল করো, এই থিটাকে আমরা 90 ডিগ্রি মাইনাস ফাই লিখছি। তাহলে এক্ষেত্রে মূল ভেক্টর হচ্ছে এফ, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি মাইনাস ফাই কস। তাহলে কি হবে, এটা হচ্ছে এফ সাইন ফাই। আমরা দেখছি একটা ভেক্টর যেদিকে ক্রিয়া করে ওই দিক বরাবর তার উপাংশ হয়। একটা ভেক্টর যেদিকে ক্রিয়া করে ওই দিক বরাবর তার উপাংশের মান কত হবে? আমরা দেখছি মূল ভেক্টর ইনটু মূল ভেক্টর এবং ওই দিকের মধ্যবর্তী কোণের কোসাইন, একই রকম কথা। তাহলে এফ একটা ভেক্টর, এটা নিচের দিকে ক্রিয়া করছে, ওই দিকে নিচের দিকে আমরা যদি ওই দিক বরাবর তার উপাংশের মানটা কত হবে? তাহলে মূল ভেক্টর এবং কি হচ্ছে মূল ভেক্টর এবং ওই দিকের মধ্যবর্তী কোণ, দেখো এক্ষেত্রে মূল ভেক্টর এবং ওই দিকের মধ্যবর্তী কোণটা কত ডিগ্রি, 0 ডিগ্রি। একটা এফ ভেক্টরটা এই দিকে ক্রিয়া করছে এবং এই দিকে আমরা যদি চিন্তা করি, তাহলে একটা ভেক্টর দুইটা ভেক্টর একই দিকে ক্রিয়া করছে, তাহলে এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 0। তাহলে আমরা যদি এখন বলি তাহলে কি হবে, কোসাইন। এফ হচ্ছে দেখো মূল ভেক্টর এবং ওই ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি, তাদের কোসাইন। তাহলে কি হবে, পুরোটাই এফ। তাহলে একটা ভেক্টর যেদিকে ক্রিয়া করে সেই দিকে তার মান কি, পুরো ভেক্টরটাই সেদিকে ক্রিয়া করে। আমরা যদি আরেকটু দেখি, খেয়াল করো, সরি
একটা ভেক্টর যে দিকে ক্রিয়া করে তার লম্ব দিক বরাবর উপাংশের মান। একটা ভেক্টর যে দিকে ক্রিয়া করে, একটা ভেক্টর যে দিকে ক্রিয়া করে তার লম্ব দিক বরাবর উপাংশের মান হচ্ছে মূল ভেক্টর ইনটু মূল ভেক্টর ওই দিকের মধ্যবর্তী কোণের কোসাইন। কথা বারবারই একই কথা। মূল ভেক্টর ইনটু মূল ভেক্টর এবং ওই দিকের মধ্যবর্তী কোণের কোসাইন। তাহলে আমরা দেখো f একটা ভেক্টর, এটা নিচের দিকে ক্রিয়া করছে তার সাথে 90 ডিগ্রি কোণে লম্ব বরাবর। তাইলে এক্ষেত্রে হচ্ছে আমরা দেখছি মূল ভেক্টর এবং তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তার কোসাইন। তাহলে ফাইনালি কত হবে? 0। তাহলে একটা ভেক্টর যেই দিকে ক্রিয়া করে তার লম্ব দিকে ওই ভেক্টরের কোনো উপাংশ নেই। সে ফর একটা ভেক্টর এই দিকে ক্রিয়া করছে, f একটা ভেক্টর এদিকে ক্রিয়া করছে, তার লম্ব দিকে যদি আরেকটা ভেক্টর, সরি লম্ব এরকম হলে হইতো লম্ব, তাহলে এইটা, তাহলে এই দিক বরাবর এই f ভেক্টরের কোনো উপাংশ নাই। সেটা আমরা সময় সাপেক্ষে আরো বিস্তারিত আমরা জানবো। তো আমরা আরেকটা অংশ দেখব। একটা ভেক্টর, যেদিকে ক্রিয়া করে তার বিপরীত দিক বরাবর উপাংশের মান। মানে একটা ভেক্টর যেই দিকে ক্রিয়া করে তার থেকে 180 ডিগ্রি কোণে যদি হয়, বিপরীত দিক মানে 180 ডিগ্রি কোণে। একই কথা, মূল ভেক্টর ইনটু মূল ভেক্টর এবং ওই দিকের মধ্যবর্তী কোণের কোসাইন। দেখো f একটা ভেক্টর, তার বিপরীত দিকে। তাহলে এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? 180 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে কি হবে? আমরা বলছি মূল ভেক্টর f তাদের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি, এর কোসাইন। তাহলে কি হবে? মাইনাস f, ঋণাত্মক ভেক্টর। আমরা অলরেডি ঋণাত্মক ভেক্টর পড়েছি। তো আমরা এই যে বিষয়গুলা জানলাম, এই ৩টা বিষয় একটু তোমরা যেটা করবা এটা একটু দেখতে হবে এবং এটা পড়তে হবে। প্রয়োজনে এটা পজ করে স্ক্রিনশট নিয়ে হলেও এটা হচ্ছে বারবার প্র্যাকটিস করতে হবে। তা আমরা এখন এই ছবিটাকে একটু এনালাইজ করব। খেয়াল করো। আমরা এই ছবিটা যদি একটু দেখি, একটা ভেক্টর, লালটা হচ্ছে একটা ভেক্টর। এই ভেক্টরকে আমরা দুই দিকে বিভাজন করতে, আমরা গত ক্লাসেও এইটার একটা অ্যানিমেশন দেখিয়েছিলাম এবং সেটা অন্য কনসেপ্টে দেখাইছিলাম। এবং সামনের ক্লাসও এইটার আমরা আরো কিছু কিছু চমৎকার, মানে এই ছবিটা এত চমৎকার একটা ছবি যে এর মাধ্যমে আমরা অনেকগুলো কনসেপ্ট ক্লিয়ার করতে পারবো। এখন দেখো এফ একটা ভেক্টর, আমরা এটা দুই দিকে, তাহলে লালটা হচ্ছে মূল ভেক্টর, আমরা এইটাকে দুই দিকে উপাংশে বিভাজন করতেছি। তাহলে এখন দেখো আস্তে আস্তে কি হচ্ছে, এফ ভেক্টর কি হচ্ছে, এখন দেখো এই অবস্থায় দেখো যে কি হচ্ছে, এফ ভেক্টরের উপাংশ এই অংশটা বেশি, সবুজ অংশটা বেশি হয়ে গেছে। এখন যদি তুমি দেখো আস্তে 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 আমরা এখানে দেখছি, এখন দেখো তাহলে কি হচ্ছে, এই ভেক্টরটা এক্স অক্ষে পুরোটাই এক্স অক্ষের দিকে এবং ওয়াই অক্ষের দিকে, এক্স অক্ষের দিকে পুরো ভেক্টরটা, তাহলে কি হচ্ছে মূল ভেক্টর যদি ওই দিক বরাবর হয় তাহলে পুরোটাই ওই দিক বরাবর কাজ করে। তাহলে এখানে এক্স অক্ষ বরাবর মূল পুরো ভেক্টরটাই কাজ করে, ওয়াই এর দিকে তার কোনো উপাংশ নাই। আমরা যদি আবারও দেখি, এই যে দেখো আস্তে আস্তে এটা কি হচ্ছে, এখন এসে কি হচ্ছে, পুরো ভেক্টরটা এক্স অক্ষ বরাবর, আস্তে আস্তে তুমি দেখো এখন আস্তে আস্তে ওয়াই অক্ষের দিকে যাচ্ছে। এখন কি হচ্ছে, পুরো ভেক্টরটাই ওয়াই অক্ষ বরাবর কাজ করছে, সেই ক্ষেত্রে এর এক্স অক্ষের দিকে কোনো উপাংশ নাই। ঠিক আছে? তো আমরা এই ভেক্টরের এই অংশটা আমাদের খুবই খুবই ইম্পর্টেন্ট। ভেক্টর বিভাজন জিনিসটা যদি আমরা ক্লিয়ার হই তাহলে আমরা অনেকগুলা বিষয় সহজেই বুঝতে পারবো। খেয়াল করো এখানে আমরা ভেক্টর বিভাজনের এই অংশটা যদি দেখি, ভেক্টর বিভাজন একটা তালিকা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের জন্য। এখানে দেখো আমরা একটু পরে আলোচনা করব লন রোলার টানা ও ঠেলা। এই কনসেপ্টটা ক্লিয়ার হওয়ার জন্য তোমাকে ভেক্টর বিভাজন লাগবে। ট্রলি বা হাতল, তারপরে আমরা যদি দেখি এখানে কি হচ্ছে গুণ টানা, আমরা যদি গুণ বা দড়ি দিয়ে নৌকা টানা এটা আলোচনা করব। সামন্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা যখন ক্রস গুণফল করব তখন এই ক্ষেত্রে নৌকায় নদী পারাবার সংক্রান্ত সমন্বয় ভেক্টর অধ্যায়ের মধ্যে আমরা নৌকার কিছু সমস্যা, নদী নৌকার সমস্যা, সেটা যখন আলোচনা করতে যাব তখন আমাদের এই ভেক্টর বিভাজন, বাতাসে বেগের উপাংশ, অলরেডি আমরা এই ধরনের কিছু কথাবার্তা আলোচনা করে ফেলেছি গত ক্লাসে। আমরা আপেক্ষিক বেগ, বৃষ্টির সমস্যা, এটা হচ্ছে আসলে মূলত এই প্রবলেম গুলো হচ্ছে আপেক্ষিক বেগ, এটা হচ্ছে তোমার গতিবিদ্যা অধ্যায়ের। তা অনেক সময় এটা ভেক্টর অধ্যায়ে আলোচনা করা হয়। প্রাস সংক্রান্ত সমস্যা, প্রাস অলরেডি তোমাদের প্রাস সংক্রান্ত সমস্যা আলোচনা হয়তো হয়ে গেছে বা সামনের ক্লাসে হবে।
তা আমরা নিউটনের মেকানিক্স এখানে অনেকগুলা জিনিস আছে। তুমি জাস্ট এখানে দেখো ব্যাংকিং, ঘর্ষণ কোণ, স্থিরাঙ্ক, আহ্নিক গতি, সুতার টান, কৌশিক নল মানে প্রত্যেকটা অধ্যায়ের মোটামুটি ভেক্টর বিভাজনের এই কনসেপ্টটা যদি আমাদের ক্লিয়ার না থাকে তাইলে আমরা যেটা হচ্ছে আমরা পরবর্তী অধ্যায়গুলো ভালো করে বুঝবো না। সেজন্য খুবই যত্ন সহকারে ভেক্টর বিভাজনটা পড়তে হবে। তা আমরা এখন যেটা দেখবো লন রোলার ঠেলার চেয়ে টানা সহজ। এইটা একটু দেখি। তাহলে কি হচ্ছে এই যে একটা লন রোলার আমরা একটা ছবি দেখতেছি। রোলার এই যে এটা হলো ক্রিকেট খেলা অলরেডি আমরা দেখি যে পিচ সমান করে। মাঝের ইনিংসে আমরা দেখতে পাই। তাহলে ইজিয়ার টু পুশ অর পুল কোনটা সহজ? তা আমরা এখানে ছবিতে দেখছি একজন এই যে খেয়াল করো এখানে একটা বিষয় খেয়াল করবার মতো ব্যাপার আছে। আমরা টানা ও ঠেলা যখনই হয় এই যে বলটা প্রয়োগ করছি এই বলটা কিন্তু আমরা তির্যক ভাবে প্রয়োগ করি। এই যে বলটা আমরা তির্যক ভাবে ফোর্সটা টানতে গেলে এইদিকে আমরা তির্যক ভাবে এই বলটা প্রয়োগ করি। এটা একটু দেখবো আমরা। ঠিক আছে? তা আমরা এখন যেটা দেখছি এই যে একজন ভদ্রলোক সেটা রোলার ঠেলছে। তা আমরা এখন একটু রোলারের দেখবো পুশ। যখন আমরা পুশ করি মানে ঠেলি তখন কি ঘটনাটা হয় খেয়াল করো। তুমি যখন একটা রোলার ঠেলো তাহলে আমি বলছি বলটা আমরা তির্যক ভাবে প্রয়োগ করি। এই বলটা আমরা তির্যক ভাবে প্রয়োগ করলাম। এই বলটাকে আমরা ২ টা উপাংশে ভাগ করব। এইটা, এই একটা উপাংশ এবং কি হচ্ছে এই লম্ব উপাংশে বিভাজন করেছি আমরা এখানে। এক্ষেত্রে এই কোণটা হচ্ছে তোমার আমাদের থিটা। তা আমরা বলছি এলো তাহলে অনুভূমিকের সাথে তাহলে এইটা কি হবে? এফ কস এদিকে কি হবে তাহলে? তার হচ্ছে এফ মূল ভেক্টর এবং তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা তার কোসাইন। খেয়াল করো এক্ষেত্রে এইটা। আর এইটা হবে কত? তুমি এইভাবে আনতে পারো। এটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা তুমি যদি করো। তাহলে এখানে কি হচ্ছে? মূল ভেক্টর এফ তাদের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি মাইনাস থিটা। তাদের কি হচ্ছে? কোসাইন। তাদের কস। তাহলে আমরা কি পেয়ে যাব? এফ কি হবে? সাইন থিটা। এটা আমরা সরাসরিও লিখতে পারি এফ সাইন থিটা। তাহলে এখন দেখো আমরা এই বলটাকে আমাদের এফ কস থিটা এই বলটা আমাদেরকে সামনের দিকে রোলারটাকে সামনের দিকে এগিয়ে নিতে সাহায্য করে। আর এইটা হচ্ছে নিচের দিকে। আর রোলারের একটা স্বাভাবিক ওজন হচ্ছে ডাব্লিউ। রোলারের একটা স্বাভাবিক ওজন আছে ডাব্লিউ। এখন দেখো আমরা যে ফোর্সটা দিচ্ছি সে ফোর্সের একটা অংশ এফ সাইন থিটা সেটাও কোন দিকে? নিচের দিকে ক্রিয়া করছে এবং রোলারের ওজন সেটাও নিচের দিকে করছে। তাইলে এই ক্ষেত্রে আমরা যদি মানে টোটাল ওজনটা দেখি তাহলে রোলারের ওজন প্লাস এফ সাইন থিটা। তার মানে কি? রোলারের যা ওজন ছিল তার থেকে ওজন বেশে যায়। তো আমরা পরবর্তী সিনারিওটা দেখি সেটা হচ্ছে এইটা দেখছি। তাহলে এটা হচ্ছে আমরা একটা রোলারকে টানার চেষ্টা করতেছি। এটা রোলারকে আমরা টানার চেষ্টা করতেছি। খেয়াল করো আমরা টানার ক্ষেত্রে কি হচ্ছে? বলটা প্রয়োগ করছি কিভাবে? বলটা প্রয়োগ করছি আমরা এইভাবে দেখো বলটা প্রয়োগ করছি এইদিকে। তাহলে এর সাথে এই একটা বল এটা হচ্ছে অনুভূমিক আর এইদিকে একটা এটা হচ্ছে উলম্ব ফোর্স। আমরা যদি এদিকে দেখি এটা হচ্ছে আমাদের উলম্ব ফোর্স। এদের মধ্যবর্তী কোণ হচ্ছে এই কোণটা হচ্ছে থিটা। সেই ক্ষেত্রে থিটা এখন দেখো তাহলে আমরা এটা পেয়ে যাব এফ কস থিটা আর এটা পাবো কি হচ্ছে এফ সাইন থিটা। আমি আর এখানে বিস্তারিত দেখাইলাম না আমরা যেহেতু অনেকবার দেখাচ্ছি এটা হলো এফ সাইন থিটা। তাহলে দেখো এই এফ কস থিটা এটাকে সামনে নিয়ে যায় আর এফ সাইন থিটার উপরে দেয়। রোলারের ওজনটা নিচের দিকে ক্রিয়া করতেছে। তাহলে আমরা ইফেক্টিভ যে লেন্থটা দেখো আমরা যে ফোর্সটা বলটা দিয়েছি সেই বলের একটা অংশ রোলারকে সামনের দিকে নিয়ে যায় আর একটা অংশ উপরের দিকে রাখে। তাহলে রোলারের ওজন নিচের দিকে এবং একটা বলের উলম্ব উপাংশটা সেটা হচ্ছে গিয়ে কি উপরের দিকে। তাইলে এই ক্ষেত্রে আমরা ইফেক্টিভ যে ওয়েটটা পাচ্ছি এটা মানে আমাদের ওয়েটটা কি হবে আগের চেয়ে কমে যাবে। এফ ডাব্লিউ এর থেকে এফ সাইন থিটা পরিমাণটা এর ওজন কমে যাবে। তাহলে আমরা এই ক্ষেত্রে বলতেই পারি যে কি হচ্ছে যে আমরা যদি ঠেলা এবং টানার ক্ষেত্রে কোনটা অবশ্যই টানাটা সহজ। টানাটা কি হবে? সহজ। এক্ষেত্রে একটা বিষয় একটু খেয়াল রাখতে হবে তোমাদেরকে। আমরা টানার কথা বলছি যদি আমাদেরকে বলে যে আমরা একটা পিচ সমান করতে চাই, খেয়াল করো, পিচ সমান করতে চাই, তাহলে কোন বলটা বেশি কার্যকরী হবে? আমরা যদি চাই যে একটা পিচকে সমান করব, সেক্ষেত্রে কিন্তু আমাদের আহ ঠেলাটা বেশি কার্যকর হবে। কারণ এখানকার যে ওয়েটটা তখন অনেক বেশি, অনেক বেড়ে যাবে। দেখো,
ওয়েট যখন বেড়ে যাবে আমরা যখন আমরা বলছি পিচটাকে সমান করতে চাই, কোন মাঠকে সমান করতে চাই, তাইলে আমাদের কি হবে? ঠেলাটা কার্যকরী হবে। আর আমরা যদি কোথাও রোলারটাকে টেনে নিয়ে যেতে চাই, তাইলে আমাদের কি হচ্ছে? টানাটা আমাদের সহজ হবে। তো এই জাতীয় কিছু সমস্যাও আমরা দেখব। এই সমস্যাগুলো আমরা পরবর্তীতে সলভ করব। তো আমরা আগাই। আমরা আরেকটা প্রবলেম দেখব। দড়ি দিয়ে নৌকা টানা। একখানা দড়ি দিয়ে তীর থেকে টেনে নৌকার সামনে দিয়ে এগিয়ে নেওয়ার ঘটনাও ভেক্টর বিভাজনের সাহায্যে ব্যাখ্যা করা। আমরা যদি একটা ছবি দেখি, দেখো একটা এই ক্ষেত্রে আমরা একটা নৌকা দেখছি। এই নৌকা দিয়ে আমরা যদি টানি, আমরা খেয়াল করো, এই ক্ষেত্রে এটাকে দড়ি দিয়ে এটাকে আবার অনেক সময় গুণ টানাও বলে। গুণ টানা নৌকা। গুণ মানে হচ্ছে তার, লোহার তার যেগুলা আমরা অনেক সময় যে ছাদে বা বাড়িতে উঠানে বা বারান্দায় আমরা এই লোহার তার ইউজ করি সেইটা। তাহলে আমরা এই নৌকাটা যখন আসলে ইঞ্জিন ছিল না, ছিল না মানে নৌকার মধ্যে এখন তো আমরা সব নৌকায় দেখি ইঞ্জিন। যখন ইঞ্জিন ছিল না তখন মাল টানার জন্য বিভিন্ন নৌকার আমরা এটা ব্যবহার করতাম। তো আমরা এটা হচ্ছে আমাদের ফোর্স। এটা হচ্ছে আমাদের ফোর্স। এই ফোর্সটাকে আমরা ২ ভাগে ভাগ করছি। এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর অনুভূমিক সাহায্যে, এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। তাহলে আমরা এটা দেখছি হলো এই ভেক্টরটাকে আমরা যেটা করব কি এইটা, তাহলে এইটা যদি আমরা থিটা কল্পনা করি, তাহলে এটা হচ্ছে এফ কস থিটা। যেটা কি করবে? নৌকাকে সামনের দিকে যাবে। আর এফ সাইন থিটা, এই এফ সাইন থিটাটা হচ্ছে কি করবে? আমাদের এই নৌকাটাকে তীরের দিকে নিয়ে আসবে। আমরা এফ সাইন থিটার মান নিয়ন্ত্রণ করে নৌকাকে তীরে আনতে পারি এবং এক তীর থেকে আরেক তীরে নিয়ে যেতে পারি। আর এফ কস থিটাটা হচ্ছে গিয়ে নৌকাকে সামনের দিকে যায়। এখন আমি একটা প্রশ্ন যদি করি, তাইলে যে কি হচ্ছে যে আমরা আমরা চাচ্ছি হচ্ছে দ্রুত একটা নৌকাকে সামনের দিকে নিয়ে যেতে। একটা নৌকাটাকে আমরাকে দ্রুত সামনের দিকে নিয়ে যেতে হলে আমরা কি করব? আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম একটা কথা যে, যদি থিটার মান কমে, কস থিটার মান কি হচ্ছে? থিটার মান যদি কমে, কস থিটার মান কি হয়? বাড়তে থাকে। থিটার মান যদি কমে, দেখো এখানে আমরা যেই ফোর্স দিয়ে এটাকে টেনেছিলাম, সেই ফোর্সটা হচ্ছে এইটা। এই যে এইটা হচ্ছে আমাদের মূলত দড়ি। এই ফোর্সটা এখানে একজন মানুষ, সেফর আমি যদি দেখাই, এখানে একজন মানুষ কি হবে? এরকম একজন মানুষ সে কি হচ্ছে এটা টানছে, এটাকে টেনে টেনে সামনের দিকে নিয়ে যাচ্ছে, তাই সে ফোর্সটা দিচ্ছে। তো আমরা যদি এক্ষেত্রে দেখো, আমরা বলছিলাম থিটার মান যদি কমে, আমরা যদি এই যে এইটা দেখাচ্ছিলাম, দেখো এক্ষেত্রে হইলে থিটার মান কি হচ্ছে আগের চেয়ে কমে যাচ্ছে কিনা? থিটার মান ছিল আমাদের এইটা, এখন থিটার মান হচ্ছে এইটা। তাহলে থিটার মান যদি কমে, কস থিটার মান, দেখো থিটার মান এই ক্ষেত্রে আমরা যদি দেখি, এই যে এইটা খেয়াল আছে কিনা ছবিটা দেখো, এখানে হচ্ছে এটা হচ্ছে 0 ডিগ্রি অ্যাঙ্গেল, এটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল। তুমি দেখো এই থিটা যদি কমে, তাহলে এইটা হচ্ছে +1, কজের ফুল ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে +1। তাহলে থিটার মান যদি আমরা কমাই, আস্তে 90 থেকে কমাই, তাহলে আমরা কি পাচ্ছি? কস থিটার মান বাড়ে। এক্ষেত্রে আমরা চাইলে যদি আরো কমাতে চাই, তুমি দেখো এক্ষেত্রে তুমি যদি দড়ির দৈর্ঘ্য আরো বাড়ায় দাও, এই যে এরকম করে দাও, এরকম, তাহলে কি পাবা? সেক্ষেত্রে দেখো থিটার মান আগের চেয়ে আরো কমছে। এইটাকে যদি তুমি θ1 বলো, এইটাকে তুমি θ2 বললা, এটা হচ্ছে θ3। তাহলে দেখো θ3 এর মান আরো অনেক কম। তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে কি, যে আমরা যদি একটা নৌকাকে দ্রুত, আমরা ফোর্স একজনই টানছে, আমরা ফোর্স মানে আমাদের যে প্রয়োগকৃত বল সেটার পরিমাণ আমরা যা আছে তাই রাখলাম, লোক আমরা বাড়াচ্ছি না। কিন্তু আমরা যদি এই সুতার দৈর্ঘ্যটা বাড়াই, তাহলে আমরা দেখবো যে কি হচ্ছে, নৌকাটা আগের চেয়ে দ্রুত চলছে। আশা করি বুঝতে পারা গেছে। আমরা দেখি এই ক্ষেত্রে আমরা কথা বলছি যে থিটার মান হ্রাস পেলে কস থিটার মান বাড়ে। আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে ট্রলি। ছবিতে আমরা একটা ট্রলি দেখছি। ট্রলি ব্যাগের একটা প্রস্থ থাকে। ট্রলি ব্যাগের লম্বা হাতল রাখা হয়। ট্রলি ব্যাগকে লন রোলার বা নৌকার মতো ঠেলার চেয়ে টানা সহজ। নৌকা টানার জন্য গুণ বা দড়ি যত লম্বা হবে, তার টানের অনুভূমিক উপাংশ তত বেশি হবে এবং নৌকার সামনে দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া সহজ হবে। একইভাবে ট্রলি ব্যাগের লম্বা হাতল টানার সময় সেটি অনুভূমিকের সাথে কম কোণ উৎপন্ন করবে, ফলে
টানের অনুভূমিক অংশ বেশি হবে এবং টলিমিক স্থানান্তর সহজ হবে। যে আমরা যেটা দেখলাম। তো আ আমরা আজকের ক্লাসটা এখানে শেষ করব। আমরা আগামী ক্লাসে আ তোমাদের যেই বিষয়টা সেটা হচ্ছে গিয়ে আমরা নেক্সট ক্লাসে ভেক্টর বিভাজন, একটা ভেক্টরকে আমরা মানে আ 2 ডাইমেনশন এবং 3 ডাইমেনশনাল মাধ্যমে ব্যাখ্যা করব। মানে দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিকের মাধ্যমে এবং ভেক্টরের দিক কোসাইন নিয়ে আমরা আলোচনা করব এবং বহু সংখ্যক দিক রাশির বিভাজন নিয়ে আলোচনা করব এবং এই সংক্রান্ত কিছু ম্যাথ আলোচনা করব। অলরেডি আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে দেখো অলরেডি করোনার 2nd ওয়েভ শুরু হয়ে গেছে। এটা আমরা বাংলাদেশে আজকে 17 তারিখ। আজকে ৩৯ জন আ আম প্রাণহানি হয়েছে এবং আক্রান্ত সংখ্যা প্রায় ২,০০০ এর উপরে। তো সেক্ষেত্রে তোমাদের জন্য পরামর্শ হচ্ছে যে তোমরা এখন একটু আগে যেরকম মাঝখানে যতটা ফ্রিলি মুভমেন্ট করেছিলা এখন আর সেভাবে মুভ করবা না। বাসায় থেকে কলেজের ক্লাস এবং অন্য যেকোনোভাবে হোক তুমি ক্লাসগুলো পড়ালেখার সাথে সংশ্লিষ্ট থাকবা। তো অলরেডি ডিসেম্বরের 1st উইকে বা 2nd উইকে ডিসেম্বর 2nd উইকে মানে হয়তো ৮-১০ তারিখ থেকেই তোমাদের পরীক্ষা, সিটি পরীক্ষা সেটা শুরু হবে। এরকমটা শুনেছি। তো হয়তো তোমরা ২-১ দিনের মধ্যেই কি হচ্ছে রুটিনটা পেয়ে যাবা। আর এতক্ষণ ধৈর্য ধরে তোমরা ক্লাস করেছো সেজন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি নেক্সট ক্লাসে আগামী দিন মানে বৃহস্পতিবারে আমরা আরেকটা ক্লাস করব। তো আগামী দিন ১১ টায় মানে ১৯ তারিখ ১১টা ২০ মিনিটে আবার আমাদের দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবা। সকলকে ধন্যবাদ।